প্রাচীনকালে মানুষ জঙ্গলে বসবাস করত। তারা শিকার করে খেত। তারা একে একে নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টায় আগুনের ব্যবহার শিখলো, চাকার আবিষ্কার করলো। তার পরবর্তীকালে তারা চাষবাসের ব্যাপারে জানলো। যখন তারা চাষের ব্যাপারে জানলো তখন তারা চাষবাসের ওপর ডিপেন্ডেন্ট হওয়ার জন্য এগোলো, অগ্রসর হলো। অগ্রসর হওয়ার পথে তাদের মাথায় বেসিক্যালি বাধা এলো। বাধাটা কি? চাষবাসের জন্য প্রয়োজন জল। জলের জন্য আমাকে নদীর তীরবর্তী এলাকায় গিয়ে বসবাস করতে হবে। দুই, আমাকে বর্ষার ওপর ডিপেন্ড হতে হবে। বর্ষা হলে চাষ হবে, তা নাহলে চাষ হবে না। এটার ফলস্বরূপ কী হলো? তারা নদীর তীরবর্তী এলাকায় গিয়ে বসবাস করা শুরু করলো। নদীর তীরবর্তী এলাকায় গিয়ে যখন বসবাস করা শুরু করলো, সেখানে একটা সভ্যতা ডেভেলপ হলো। ওই সভ্যতাটার নাম কি? সিন্ধু সভ্যতা। ওই সিন্ধু সভ্যতা ডেভেলপ হলো। সিন্ধু সভ্যতা বিভিন্ন ঐতিহাসিকবিদদের বিভিন্ন রকমের মতামত আছে এই সভ্যতার ধ্বংসাবশেষের কারণ হিসেবে। বেসিক্যালি এই সভ্যতা অনেক ঐতিহাসিকবিদদের বিভিন্ন রকমের মতামত আছে। অনেকে বলেছে প্যান্ডামিকের কারণে এই সভ্যতা শেষ হয়ে যায়। অনেকে বলেছে যে ক্লাইমেট চেঞ্জের জন্য এই সভ্যতা শেষ হয়ে যায়। অনেকে বলছে যে আর্যরা এসে এদের মেরে ফেলেছে, আর্যদের হাতে লোহা ছিল, এদেরকে মেরে ফেলেছে। এই সভ্যতাটা বিভিন্ন ঐতিহাসিকবিদদের বিভিন্ন রকমের মতামত আছে। এই সভ্যতা শেষ হয়ে যায়, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তার পরবর্তীকালে শুরু হয়ে যায় বৈদিক এরা। বৈদিক এরার মধ্যে প্রথমে চলে আসে ঋগ বৈদিক এরা, আর একটা হয়ে যাচ্ছে লেটার বৈদিক এরা। ঋগ বৈদিক এরাতে যদি দেখা যায়, সেই টাইম পিরিয়ডে ভালো রকমভাবে ওয়ার্ক বাই প্রফেশন ছিল। যদি রাজার ছেলে, সে হয়তো ধরো চাষবাস করছে, সেক্ষেত্রে সে শূদ্র হয়ে যাচ্ছে। বেসিক্যালি কি? কাজের ভিত্তিতে তার বর্ণ নির্ধারণ করা হতো। কিন্তু লেটার বৈদিক এরাতে, ঋগ বৈদিক এরাতে ঠিকঠাক ছিল, কিন্তু লেটার বৈদিক এরা যখন চলে আসে জিনিসটা চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছো? জিনিসটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। রাজার ছেলে রাজাই হবে। তার সাথে সাথে বেসিক্যালি কর্মকাণ্ড চলে আসে, বিভিন্ন রকমের বলি প্রথা চলে আসে, যার জন্যে বিভিন্ন রকমের ধর্মের উদ্ভব ঘটতে থাকে। এই টাইম পিরিয়ডে বেসিক্যালি লেটার বৈদিক এরার টাইম পিরিয়ডে বেসিক্যালি শেষ হওয়ার সাথে সাথে চলে আসে কি? বিভিন্ন রকমের ধর্মের উদ্ভব। বেসিক্যালি 64খানা ধর্মের এই টাইম পিরিয়ডে উদ্ভব ঘটে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে জৈনিজম আর বুদ্ধিজম। আচ্ছা, লেটার বৈদিক এরার সাথে সাথে টাইম পিরিয়ড থেকেই শুরু হয়ে যায় কি? মহাজনপদের কাল শুরু হয়ে যায়। মহাজনপদের কাল সম্বন্ধে আমরা দেখেছি। এই টাইম পিরিয়ডে নতুন নতুন রাজার উদ্ভব ঘটতে থাকে। আচ্ছা, তারা কি করছে? নদীর তীরবর্তী এলাকায় গিয়ে বসবাস করা শুরু করে দিচ্ছে। যার কাছে বেসিক্যালি যে বেশি ফসল ইনকাম করছে, সে বেসিক্যালি ব্যবসা বাণিজ্যও করছে। বুঝতে পারছো? ট্রেডিং হচ্ছে, সব কিছু হচ্ছে এই সময়। বেসিক্যালি যারা শক্তিশালী, তারা নিজেদেরকে শক্তিশালী করার জন্য রাজা হচ্ছে। বুঝতে পারছো? তার পরবর্তীকালে আমরা দেখেছিলাম এনশিয়েন্ট হিস্ট্রিতে কি তোমার বেসিক্যালি বিম্বিসার হরিয়ক বংশ ফাউন্ড করেছিল মগধের বুকে। তার সাথে সাথে বিভিন্ন রকমের বংশের উদ্ভব ঘটতে থাকে। পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্য এখানে মৌর্য বংশের স্থাপন করে, সেন্ট্রালাইজ সিস্টেম চালু করে। তার পরবর্তীকালে স্বর্ণযুগ চলে আসে। দেখা যায় গুপ্ত বংশের টাইম পিরিয়ডে স্বর্ণযুগ চলে আসে। এই টাইম পিরিয়ডেও সেন্ট্রালাইজ সিস্টেম ছিল। আচ্ছা, গুপ্ত বংশের শেষ হওয়ার সাথে সাথে যদি দেখা যায়, এই টাইম পিরিয়ড থেকে আমরা আজকে এখান থেকে ক্লাস শুরু করব বেসিক্যালি এই বর্ধন বংশ সম্বন্ধে। বর্ধন বংশ আজকের টপিক, বেসিক্যালি বর্ধন বংশ সম্বন্ধে। আচ্ছা, এখান থেকে ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, এতক্ষণ ইন্ট্রোডাকশান চলছিল। যদি বলা হয় বর্ধন বংশের ফাউন্ডারকে, বর্ধন বংশের প্রতিষ্ঠাতাকে, বর্ধন বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাচ্ছে পুষ্যভূতি। 6th সেঞ্চুরির অ্যারাউন্ডে ইনি পুষ্যভূতি বংশ ফাউন্ড করেছিল। কোথায়? হরিয়ানাতে। হরিয়ানা, বর্তমানে হরিয়ানা না, এখন থানেশ্বর। বুঝতে পারছো? তখন ক্যাপিটাল কোথায় ছিল? থানেশ্বর। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষায় আসা কোশ্চেন, থানেশ্বর থেকে কন্নৌজে গিয়ে ক্যাপিটাল স্থানান্তরিত করেছিল? এটা করেছিল হর্ষবর্ধন। আচ্ছা, সেটার ব্যাপারে আমরা দেখব পরীক্ষাতে, এইসব সম্বন্ধে আসে। আচ্ছা, যদি বলা হয় পুষ্যভূতি বংশ বলছি, বর্ধন বংশের প্রতিষ্ঠাতাকে? পুষ্যভূতি। আর এই যদি বলা হয় বর্ধন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, বর্ধন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হয়ে যাচ্ছে প্রভাকর বর্ধন এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রভাকর বর্ধনের সাথে বিবাহ হয় যশোমতির সাথে প্রভাকর বর্ধনের বিবাহ হয়। বিবাহর সাথে সাথে বেসিক্যালি 3খানা পুত্রপুত্রী হয়। 1 পুত্রী রাজশ্রী, আর 2 রাজ্যবর্ধন সবথেকে বড় ছিল, রাজ্যবর্ধন আর হর্ষবর্ধন। রাজ্যবর্ধন বড় হওয়ার কারণে রাজ্যবর্ধন পরবর্তী রাজা হয়। আচ্ছা, যখন পরবর্তীকালে রাজ্যবর্ধন রাজা হলো, তার সাথে সাথে বেসিক্যালি তার বোন বড় হচ্ছে, তার বোনের বিবাহ করে দিল গৃহবর্মণের সাথে। গৃহবর্মণ ছিল কন্নৌজের রাজা। গৃহবর্মণ কোথাকার রাজা ছিল? কন্নৌজের রাজা। কন্নৌজের মৌখুরি বংশ তো ওখানে সেই সময় রুল করছিল। কন্নৌজের মৌখুরি বংশ, ওইখানে গৃহবর্মণ রুল করছিল। আচ্ছা, বেসিক্যালি গৃহবর্মণের সাথে যুদ্ধ হয় দেবগুপ্তর। দেবগুপ্ত ছিল মালবার রাজা এই গৃহবর্মণের উপর অ্যাটাক করে। সাথে সাথে কাকে নিয়েছিল? শশাঙ্ককে। শশাঙ্ক গৌড়ের রাজা ছিল।
গৌড়ের রাজা। তখনকার দিনে বেঙ্গলে গৌড় বংশ চলছিল 6th সেঞ্চুরির অ্যারাউন্ডে। আচ্ছা, যদিও বলা হয় গৌড় বংশের ক্যাপিটাল কী ছিল, গৌড় বংশের ক্যাপিটাল ছিল কর্ণসুবর্ণ, লখনৌতি, কর্ণসুবর্ণ। আচ্ছা, যদি বলা হয় এই গৌড় বংশর যদি বলা হয় শেষ রাজাকে, গৌড় বংশের শেষ রাজা হয়ে যাচ্ছে হর্ষ। ঠিক আছে। আচ্ছা, বেসিক্যালি কী হয়, শশাঙ্ক এই সময় রুল করছিল মানে বেঙ্গলে, আর এই শশাঙ্ক আর এই দেবগুপ্ত মালবা রাজা ছিল, এরা দুজনে মিলে অ্যাটাক করে দেয় গৃহবর্মণের ওপর। গৃহবর্মণকে পুরোপুরি মেরে ফেলে। গৃহবর্মণকে যখন মেরে ফেলে সেই টাইম পিরিয়ডে বুঝতে পারছো যে মানে তোমার বেসিক্যালি বুঝতে পারছো যে মানে তোমার থানেশ্বর থেকে মানে অ্যাটাক করে দেয় রাজ্যবর্ধন দেবগুপ্তর উপর অ্যাটাক করে দেয়। যখন রাজ্যবর্ধন দেবগুপ্তর উপর অ্যাটাক করে, দেবগুপ্ত কী করে, পালিয়ে যায়। সাথে সাথে তার বন্ধুকে নিয়ে আসে, শশাঙ্ককে নিয়ে আসে। দেবগুপ্ত আর শশাঙ্ক দুজনে মিলে এসে রাজ্যবর্ধনকে পুরোপুরি মেরে ফেললো। প্রথমে গৃহবর্মণকে মারলো, তারপরে রাজ্যবর্ধনকে মেরে ফেলার সাথে সাথে বেসিক্যালি কিন্তু রাজ্য মানে তোমার বেসিক্যালি মানে রাজ্য দখল করলো না। সাথে সাথে এই তোমার বুঝতে পারছো যে থানেশ্বরের রাজা ছিল, থানেশ্বরে তোমার বেসিক্যালি ছিল এই মানে রাজ্যবর্ধন। থানেশ্বর থেকে এই গৃহবর্মণ ছিল কন্নরের রাজা। এই গৃহবর্মণের এই কন্নজের জায়গায় রাজধানী স্থানান্তরিত করলো হর্ষবর্ধন, আর পরবর্তী রাজা হলো হর্ষবর্ধনের টাইম পিরিয়ডটা দেখে রাখো, 606 থেকে 647 মানে এর টাইম পিরিয়ড। আচ্ছা, এইবারে দেখো হর্ষবর্ধন যখন মানে বেসিক্যালি রাজ্যবর্ধনকে মেরে ফেললো, হর্ষবর্ধন সিংহাসনে বসার সাথে সাথে তার কাজ কি হলো, থানেশ্বর থেকে তার রাজধানী স্থানান্তরিত করলো কন্নজে তার রাজধানী স্থানান্তরিত করলো। তার সাথে সাথে তিনি কিছু টাইটেল নিলেন, মানে তোমার টাইটেলের কী নাম হয়ে যাচ্ছে, রাজপুত্র টাইটেল নিয়েছিলেন আর শিলাদিত্য টাইটেল নিয়েছিলেন। এই দুটো টাইটেল হর্ষবর্ধনের ছিল। আচ্ছা, তার সাথে সাথে বেসিক্যালি তার বোনকে নিয়ে চলে গেছে, রাজশ্রীকে নিয়ে চলে গেছে, বুঝতে পারছো। আচ্ছা, সাথে সাথে বেসিক্যালি এই হর্ষবর্ধন বিভিন্ন রকমের মানে সব রকম ধর্ম মেনে চলতো। তার মানে যার জন্য তার একটা বন্ধু ছিল দিবাকর মিত্র তার প্রিয় বন্ধু ছিল। দিবাকর মিত্র বেসিক্যালি রাজশ্রীকে খুঁজে বার করে এবং দেখতে পান যে এই রাজশ্রীকে সতী করতে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সতী সিস্টেম ছিল, এটার প্রমাণ বুঝতে পারছো, রাজশ্রীকে সতী করতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই টাইম পিরিয়ডে রাজশ্রীকে সতী করতে নিয়ে যাওয়া হচ্ছিল। এই দিবাকর মিত্র তাকে রাজশ্রীকে বাঁচিয়ে নেওয়ার সাথে সাথে হর্ষবর্ধন এই শশাঙ্কর উপরে অ্যাটাক করে দেয়। যখন শশাঙ্কর উপরে এই মানে হর্ষবর্ধন অ্যাটাক করে দিল, যুদ্ধ হতে থাকে। যুদ্ধের ফলস্বরূপ কী দেখা যায়, কেউ জেতে না কেউ হারে না, মানে বুঝতে পারছো, কেউ জেতে না কেউ হারে না। কিন্তু ন্যাচারাল ডেথ হয়ে যায় শশাঙ্কর ন্যাচারাল ডেথ হয়ে যায়, শশাঙ্ক এমনি মারা যায়। আচ্ছা, এইবারে দেখো শশাঙ্ক যখন এমনি মারা গেল, তখন এমনিতে মানে রাজধানী মানে বুঝতে পারছো রাজ্য কার হয়ে যাচ্ছে, বেসিক্যালি হর্ষবর্ধন পুরোপুরি সিংহাসনে বসে পড়ছে। হর্ষবর্ধন এমনিতে সিংহাসনে বসেই ছিল, তার সাথে সাথে তার শত্রুও মরে গেল, কোনো অসুবিধা নেই, সে মানে রাজত্ব করতে থাকলো। আচ্ছা, যাই হোক, এবার হর্ষবর্ধন সম্বন্ধে আমরা কিছুটা দেখব। হর্ষবর্ধন হর্ষ সম্মত চালু করেছিল। যদি বলা হয় হর্ষ সম্মত কবে থেকে চালু করেছিল, 606 খ্রিস্টাব্দ থেকে চালু করেছিল। 606 থেকে ইনি হর্ষ সম্মত চালু করেছিল। আচ্ছা, পরীক্ষায় আসা কোশ্চেন, পরম ভট্টাকর এই টাইটেলটা কার? পরম ভট্টাকর টাইটেলটা হয়ে যাচ্ছে কি হর্ষবর্ধনের টাইটেল কি, পরম ভট্টাকর। আচ্ছা, হর্ষবর্ধন সূর্যদেব, শিব, বৌদ্ধ ধর্ম সমস্ত ধর্ম ইনি মেনে চলতো। আচ্ছা, এনার দরবারে একজন কবি ছিল বাণভট্ট। হর্ষবর্ধনের দরবারি কবি ছিল বাণভট্ট। পরীক্ষায় আসা কোশ্চেন, বাণভট্ট কার দরবারি কবি ছিল? হর্ষবর্ধনের দরবারি কবি ছিল। আচ্ছা, বাণভট্ট কিছু কিছু বই লিখেছে। বাণভট্টর বইগুলো হয়ে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ, হর্ষচরিত আর কাদম্বরী। হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। যদি বলা হয় কাদম্বরী কার লেখা? কাদম্বরীও বাণভট্টের লেখা। এগুলো ইনি সংস্কৃত ভাষাতে মানে রচনা করেছিলেন। আচ্ছা, এর সাথে সাথে বাণভট্টের সাথে সাথে আরও একটা মানে কবি থাকতো এই হর্ষবর্ধনের দরবারে, সেটাকে ময়ূর থাকতো। ময়ূর সূর্য শতক লিখেছিল। পরীক্ষায় আসা কোশ্চেন, সূর্য শতক কে লিখেছে? ময়ূর লিখেছে। আচ্ছা, এছাড়াও এবার যদি দেখো, নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা, এই তিনটে বই কে লিখেছে? এই তিনটে বই লিখেছে হর্ষবর্ধন। পরীক্ষায় আসা কোশ্চেন, এই রিসেন্ট পরীক্ষায় আসা কোশ্চেন, নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা, এই বইগুলো কার লেখা? হর্ষবর্ধনের লেখা। নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা, এই তিনটে বই হর্ষবর্ধনের লেখা। আচ্ছা, হর্ষবর্ধনের টাইম পিরিয়ডে একজন ভারতে এসেছিল, চাইনিজ ট্রাভেলার মানে চীন যাত্রী একজন ভারতে এসেছিল। সেটা ছিল হিউয়েন সাং। হর্ষবর্ধনের টাইম পিরিয়ডে ভারতে এসেছিল। আচ্ছা,
যাই হোক, এবারে যদি দেখো, হর্ষবর্ধনের সাথে পুলকেশন দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। হর্ষবর্ধনের সাথে পুলকেশন দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। পুলকেশন দ্বিতীয় মানে বেসিক্যালি কে ছিল? চালুক্য বংশের রাজা ছিল। চালুক্য বংশের রাজা ছিল পুলকেশন দ্বিতীয়। এই যুদ্ধটা কোথায় হয়েছিল? নর্মদা নদীর তীরে হয়েছিল। আচ্ছা, পুলকেশন দ্বিতীয়র ক্যাপিটাল কোথায় ছিল? রাজধানী ছিল বাদায়ুতে। এই যুদ্ধের ফলস্বরূপ কি দেখা যায়? পুলকেশন দ্বিতীয় জিতে যায় এবং হর্ষবর্ধন হেরে যায়, কিন্তু পুরোপুরি মারা যায় না, বুঝতে পারছো? একটা ক্রস মানে মারা যায় না, ঠিক আছে? আচ্ছা, দুটো ক্রস মানে মারা গেছে, বুঝতে পারছো? এরকমভাবে আমি জাস্ট এমনি সিম্পলিফাই করার চেষ্টা করেছি। আচ্ছা, হর্ষবর্ধনের দরবারে কে এসেছিল? হিউয়েন সাং এসেছিল। পরীক্ষায় আসা কোশ্চেন, হিউয়েন সাং কার দরবারে এসেছিল? হর্ষবর্ধনের দরবারে এসেছিল। আচ্ছা, বেসিক্যালি হিউয়েন সাং একজন চাইনিজ ট্রাভেলার এসেছিল। চীন থেকে এখানে এসেছিল। ইনি কোথায় এসেছিল? নালন্দা বৌদ্ধ বিহারে এসেছিল। নালন্দা বৌদ্ধ বিহারে অধ্যয়ন করার জন্য এসেছিল। আচ্ছা, ইনি এসে একটা বই লিখেছিল। বইটার নাম কি? সি ইউ কি। যদি বলা হয় সি ইউ কি, এই বইটা কার লেখা? সি ইউ কি এই বইটা কার লেখা? এই হিউয়েন সাংয়ের লেখা। হিউয়েন সাংয়ের লেখা সি ইউ কি। আচ্ছা, হর্ষবর্ধনকে এই হিউয়েন সাং কী বলেছিল? প্রিন্স অফ পিলগ্রিমস বলেছিল। প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলেছে? হিউয়েন সাং হর্ষবর্ধনকে বলেছিল। তার একটা অটোবায়োগ্রাফি ছিল। অটোবায়োগ্রাফিটার নাম হুইলি ছিল। হুইলি নামক একটা অটোবায়োগ্রাফি ছিল হিউয়েন সাংয়ের। ওইখানে হর্ষবর্ধনকে কি বলেছে? প্রিন্স অফ পিলগ্রিমস বলেছে। আচ্ছা, যদি বলা হয় চাইনিজ ট্রাভেলার, আরেকজন চাইনিজ ট্রাভেলার ফা হিয়েন ছিল। ফা হিয়েন কার দরবারে এসেছিল? চন্দ্রগুপ্ত দ্বিতীয়র দরবারে এসেছিল ফা হিয়েন। চন্দ্রগুপ্ত দ্বিতীয়র দরবারে কে এসেছিল? ফা হিয়েন। আচ্ছা, তিনি এসে আরেকটা বই লিখেছিল ফু কোকি। ফু কোকি কার লেখা? ফু কোকি লেখা ফা হিয়েনের। আর সি ইউ কি? হিউয়েন সাং, মনে রাখবে। আচ্ছা, যদি বলা হয় চন্দ্রগুপ্ত দ্বিতীয়র দরবারে এসেছিল ফা হিয়েন, আর হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের দরবারে। আচ্ছা, হিউয়েন সাং যখন ভারতে এসেছিল সেই টাইম পিরিয়ডে হর্ষবর্ধন কী করছিল? মহামোক্ষ পরিষদ আয়োজন করেছিল। মহামোক্ষ পরিষদ এখানে আয়োজন করেছিল। এখানে কি করতো হর্ষবর্ধন? বিভিন্ন সব রকম ধর্মকে মেনে চলতো। তার সাথে সাথে তিনি যে মহামোক্ষ পরিষদ, এখানে তিনি দান করতেন। যা জিনিসপত্র তিনি যা জামা কাপড় যা পরে আসতেন, যা বেসিক্যালি হচ্ছে স্বর্ণ আভূষণ, সমস্ত কিছু তিনি ডোনেট করতেন মহামোক্ষ পরিষদে। আচ্ছা, এখানে তিনি দান করত। প্রত্যেক 5 বছর ছাড়া ছাড়া এই মহামোক্ষ পরিষদটা আয়োজন করা হতো। 6 নম্বর মহামোক্ষ পরিষদ যখন আয়োজন করা হয়েছিল সেই টাইম পিরিয়ডে হিউয়েন সাং ভারতে এসেছিল। 6 নম্বর মহামোক্ষ পরিষদের সময় হিউয়েন সাং ভারতে এসেছিল। ইনি আসার সাথে সাথে বেসিক্যালি শিলভদ্র এখানকার ভাইস চ্যান্সেলর ছিল। এখানকার ভাইস চ্যান্সেলর কে ছিল? শিলভদ্র ছিল। শিলভদ্র। প্রিন্স অফ পিলগ্রিমস, এটা কাকে বলা হয়েছে? প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়েছে হিউয়েন সাংকে। কে বলেছে? বলেছে হিউয়েন সাং হর্ষবর্ধনকে বলেছে প্রিন্স অফ পিলগ্রিমস। তার অটোবায়োগ্রাফি ছিল হুইলিতে বলেছে। পরীক্ষায় আসা কোশ্চেন, হুইলিটা কার অটোবায়োগ্রাফি? হিউয়েন সাংয়ের অটোবায়োগ্রাফি। এই মহামোক্ষ পরিষদে বেসিক্যালি কী হতো? প্রথম দিন গৌতম বুদ্ধের ব্যাপারে এখানে আয়োজন করা হতো। তার পরবর্তীকালে পরের দিন কী করা হতো? দ্বিতীয় দিন সূর্যদেবের ব্যাপারে এখানে পূজা করা হতো। তারপর ভগবান শিবের ব্যাপারে এখানে পূজা করা হতো তৃতীয় দিনে। চতুর্থ দিনে তিনি কী করতো? সমস্ত কিছু দান করতো। তিনি সব কিছু দান করতো, ডোনেট করতো। আচ্ছা, যদি বলা হয় উপরেক কি? উপরেক হয়ে যাচ্ছে বেসিক্যালি ভুক্তির। আমাদের এখনকার দিনে যে স্টেট আছে, স্টেটকে কি বলা হতো? তখনকার দিনে ভুক্তি বলা হতো। আর এই ভুক্তির হেডকে বলা হতো উপরেক। ভুক্তির হেডকে কি বলা হতো? উপরেক। আচ্ছা, স্টেটের আন্ডারে আমরা দেখি এখন ডিস্ট্রিক্ট আছে। এই ডিস্ট্রিক্টকে তখন কি বলা হতো? বিষয় বলা হতো। আর বিষয়ের হেডকে কি বলা হতো? বিষয়পতি বলা হতো। গ্রাম এখনকার দিনে গ্রাম, ডিস্ট্রিক্টের আন্ডারে গ্রাম পড়ে যাচ্ছে, গ্রামকে কী বলা হতো? গ্রামই বলা হতো। আর গ্রামের হেডকে কী বলা হতো? গ্রামাচ্ছ পটিক বলা হতো। গ্রামাচ্ছ পটিক। আচ্ছা, হিউয়েন সাংয়ের টাইম পিরিয়ড যখন দেখেছি হিউয়েন সাং ভারতে এসেছিল। আচ্ছা, এই টাইম পিরিয়ডে ইনি আরও বলেছেন যে এই হর্ষবর্ধন 4 রকমের ট্যাক্স করেছিল। 4 রকমের ট্যাক্সের মধ্যে গুরুত্বপূর্ণ ট্যাক্স হয়ে যাচ্ছে হিরণ্য ট্যাক্স। এখানে নগদ টাকা দিতে হতো, আর ভাগ দেওয়া হতো বেসিক্যালি এগ্রিকালচারের প্রোডাকশানের উপরে। এগ্রিকালচার তুমি যা চাষ করবে তার 1/10 আমাকে দিতে হবে। এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি হর্ষবর্ধনের টাইম পিরিয়ড সম্বন্ধে। এর পরবর্তীকালে আমরা দেখব পরের ক্লাসে যে রাজপুতদের ব্যাপারে দেখব। রাজপুত একটা অগ্নিকুণ্ডের সিদ্ধান্ত আছে। অগ্নিকুণ্ডের সিদ্ধান্ত কি হয়? বেসিক্যালি বিশ্বমিত্র একটা যজ্ঞ করেছিল। ওই যজ্ঞ থেকে 4 প্রকারের জাতি উদ্ভব হয়েছে, 4 প্রকারের জাতির তোমার আগমন হয়েছে বলে জানা গেছে। 4 প্রকারের জাতি কী কী? গুর্জর, প্রতিহার, পরমার আর চৌহান, চালুক্য। এই বংশগুলো সম্বন্ধে আমরা পরের ক্লাসে দেখব। তোমার বেসিক্যালি অগ্নিকুণ্ডের সিদ্ধান্ত থেকে 4 প্রকারের জাতি উদ্ভব ঘটে। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন দেখে রাখো। পৃথ্বীরাজ রাসো কার লেখা? চন্দ্রবরদায়ের লেখা।
পৃথ্বীরাজ রাসো কার লেখা? চন্দ্রবরদাইয়ের লেখা। আর একবার ছোট্ট করে রিভিশন করে নাও। বর্ধন বংশের প্রতিষ্ঠাতাকে? পুষ্যভূতি। এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ধন। পরবর্তী রাজা রাজ্যবর্ধন। আচ্ছা, রাজ্যবর্ধন যখন রাজা হয় গৃহবর্মণের সাথে বিয়ে দেয় তার বোনের, তার সাথে সাথে বেসিক্যালি দিবাকর দেবগুপ্ত তার উপর অ্যাটাক করে মেরে ফেলে। আচ্ছা, তার সাথে সাথে কে সঙ্গ দিয়েছিল? শশাঙ্ক সঙ্গ দিয়েছিল। শশাঙ্ক গৌড়ের রাজা ছিল। শশাঙ্ক কোথাকার রাজা ছিল? গৌড়ের রাজা ছিল। আচ্ছা, বেসিক্যালি কী ঘটনাটা ঘটে? এই রাজ্যবর্ধনকে মেরে ফেলে। রাজ্যবর্ধনকে মারার সাথে সাথে হর্ষবর্ধন রাজা হয়। হর্ষবর্ধন বেসিক্যালি শশাঙ্কর উপরে অ্যাটাক করেছিল, কিন্তু শশাঙ্কর ন্যাচারাল ডেথ হয়ে যায়। আচ্ছা, হর্ষবর্ধন পরীক্ষায় আসা করছেন কে রাজধানী কন্নজে স্থানান্তরিত করেছিল? থানেশ্বর থেকে কন্নজে স্থানান্তরিত করেছিল হর্ষবর্ধন। তারা রাজধানী স্থানান্তরিত করেছিল। হর্ষবর্ধন হর্ষ সম্মত চালু করেছে। পরম ভট্টাকর টাইটেলটা কার? হর্ষবর্ধনের টাইটেল। আচ্ছা, দরবারি কবি কে ছিল? বাণভট্ট। বাণভট্টের কী কী বই আছে? হর্ষচরিত, কাদম্বরী, নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। এই 3টে বই কার লেখা? হর্ষবর্ধনের লেখা। সূর্য শতক কার লেখা? ময়ূরের লেখা। সূর্য শতক ময়ূরের লেখা। আচ্ছা, যদি বলা হয় হিউয়েন সাং কার দরবারে এসেছিল? হর্ষবর্ধনের দরবারে। হিউয়েন সাং এই হর্ষবর্ধনকে কী বলেছিল? প্রিন্স অফ পিলগ্রিমস বলেছিল। তার অটোবায়োগ্রাফি হুইলিতে বলেছিল। ঠিক আছে। যদি বলা হয় ফুকো কি কে লিখেছে? ফাইহিয়েন লিখেছে। 6 নম্বর মহামোক্ষ পরিষদের সময় এই হর্ষবর্ধনের টাইম পিরিয়ডে হিউয়েন সাং ভারতে এসেছিল। আচ্ছা, এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে লাইক করতে পারো। পরবর্তী ক্লাসে আমরা প্রতিহার বংশ সম্বন্ধে দেখব।